হ্যালো স্টুডেন্টস, চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাই। আমরা দশম শ্রেণীর একের পর এক চ্যাপ্টার কমপ্লিট করে চলেছি। জিওমেট্রির প্রত্যেকটা জ্যামিতি পার্টের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে দিচ্ছিলাম। তো বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারের শর্ট কোশ্চেন কমপ্লিট হয়েছে, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত হয়েছে। এবার আমরা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যে চ্যাপ্টার আছে তার সেই অনুশীলনের যে শর্ট কোশ্চেনগুলো আছে, 1 নম্বর 2 নম্বরে যেই টাইপের কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করব। দেখো, এই চ্যাপ্টারে যে প্রথমত বলে যে উপপাদ্যগুলো আছে সেগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। তাছাড়া যে প্রয়োগগুলো আছে, যে এই টাইপের প্রয়োগ আসতে পারে, গুরুত্বপূর্ণ প্রয়োগ যেগুলো, তার যে স্টেটমেন্টগুলো মনে রাখতে হবে খুব ভালো করে, কারণ স্টেটমেন্টগুলো মনে রাখলে তবেই কিন্তু শর্ট কোশ্চেনগুলো ভালোভাবে করতে পারবে। এই চ্যাপ্টারে দেখো, এই চ্যাপ্টার থেকে আগেরবার একটা মাধ্যমিকে এসছিল উপপাদ্য। তো এখান থেকে যে সমস্ত উপপাদ্য গুরুত্বপূর্ণ সেই উপপাদ্যগুলো প্রথমত মনে রাখতে হবে। সেই উপপাদ্যগুলোর সাহায্যেই কিন্তু প্রত্যেকটা শর্ট কোশ্চেন হবে, ঠিক আছে? সেই উপপাদ্যগুলোর সাহায্যে প্রত্যেকটা শর্ট কোশ্চেন হবে। এবার এটা বৃত্তস্থ স্পর্শক। বৃত্তের স্পর্শক বলতে আমরা বুঝবো, বৃত্তের স্পর্শক বলতে একটা বৃত্ত এখানে, এবার এইটা কেন্দ্র। এই যে বৃত্তের জাস্ট একটা রেখা যদি বৃত্তের কোনো বিন্দুতে টাচ করে এইভাবে বেরিয়ে যায়, কোনোভাবে ছেদ না করে, দুটো বিন্দুতে না একটা বিন্দুতে ছেদ, মানে এটা চলে যাচ্ছে, এটা ছেদক হয়ে যাচ্ছে, জাস্ট স্পর্শ করে যাচ্ছে এইরকম রেখা, এইরকম হয়ে জাস্ট এইরকম স্পর্শ করে চলে যাচ্ছে, ছেদ হবে না, জাস্ট একটা বিন্দুতে টাচ করে বেরিয়ে যাবে, সেটা হচ্ছে স্পর্শক। হ্যাঁ, মানে এই বিন্দুতে স্পর্শক। বিন্দুটা যদি এ হয় তাহলে এটা যদি এই বিন্দুটা যদি এ হয় আর এটা যদি এটা পি কিউ হয়, তাহলে এই পি কিউ রেখাটা হচ্ছে এই বিন্দুতে স্পর্শক, পি কিউ রেখাটা এই বিন্দুতে স্পর্শক, ঠিক আছে? এটাই হচ্ছে স্পর্শক। যে বিন্দুতে স্পর্শ করছে সেটা স্পর্শ বিন্দু, এই বিন্দুটা স্পর্শ বিন্দু এবং পি কিউ হচ্ছে স্পর্শক, ঠিক আছে? আচ্ছা, এবার মনে রাখবে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং এই স্পর্শবিন্দু যদি কেন্দ্র ও হয়, এটি যদি একটা ও এ ব্যাসার্ধ হয় এবং ও এ ব্যাসার্ধ আর পি কিউ স্পর্শকটা, এরা সর্বদা লম্ব, এটা খেয়াল রাখবে। ব্যাসার্ধ এবং স্পর্শক সর্বদা লম্ব হয়। বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে একটা উপপাদ্য আছে তোমাদের, উপপাদ্য 14 স্টেটমেন্ট। এটা স্টেটমেন্টটা খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? আর তোমাদের এটা হচ্ছে কোষে দেখি 15-এর পার্ট পড়ছে। কোষে দেখি 15.1-এ যেগুলো আছে সেগুলো প্রয়োগ সংক্রান্ত, মানে 3 নম্বরে যেই টাইপের আছে। এই চ্যাপ্টারে এই পার্টে 15.1-এ কোনো রকম শর্ট কোশ্চেন নেই, ঠিক আছে? মানে 1 নম্বরে বা 2 নম্বরে পড়তে পারে সেই রকম কিছু নেই 15.1-এ। তাই উপপাদ্য আমরা 15.2 আছে, 15.2টা ডাইরেক্ট সলভ করব। আরও মনে রাখবে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। বৃত্তের বহিস্থ কোনো, মানে এইটা একটা বৃত্ত হলো, এইটা যদি বৃত্ত হয়, বৃত্তের বহিস্থ বিন্দু, এইটা থেকে দুটো স্পর্শক অঙ্কন করা যেতে পারে। এই যে বিন্দু হয়, এইটা একটা স্পর্শক আর এইটা একটা স্পর্শক, দুটো স্পর্শক হতে পারে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, ঠিক আছে? আরও মনে রাখবে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, সেই দুটি স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ এই বিন্দু থেকে যদি স্পর্শক উৎপন্ন করা যায়, এরকম এটা যদি কেন্দ্র হয়, এটা রেখা, তাহলে এরা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে এবং এরা এই দুটো সমান হবে এবং এরা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? এটা তোমাদের 41 উপপাদ্যের স্টেটমেন্ট। তাহলে আমরা উপপাদ্য 40 স্টেটমেন্ট বললাম, উপপাদ্য 41 স্টেটমেন্ট বললাম। স্টেটমেন্টগুলো খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এবার দেখো, এখানে নিজে করি কিছু অঙ্ক আছে, নিজে করিগুলো আমরা বুঝতে পারবে, এগুলো আশা করছি। আমরা 15.2 সলভ করব। 15.2 এর যে সলভ করব আমরা, সেখানে যেভাবে সলভ করব, যেই টাইপের অঙ্ক আছে সেখানে, তো অন্য নিজে করিতে তোমাদের অনুশীলনে যেগুলো বইয়ে আছে সেগুলো অনায়াসে পারলে ওই নিজে করি, মানে 15.2টা ভালো করে সলভ করলে অন্যান্য অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে? এবার দেখো, যেটা বলছি যে দুটো বৃত্ত অন্তঃস্পর্শ আর বহিঃস্পর্শ বিষয়টা বলি আমরা। স্পর্শক যদি এইরকম দুটো বৃত্ত হয়, ধরো দুটো বৃত্ত, এবার স্পর্শক, আমরা স্পর্শক সংক্রান্ত আলোচনায় একটু ডিপলি আছি, যে সরল সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক। দুটো বৃত্তের সরল সাধারণ স্পর্শক, দুটো বৃত্তের মোট স্পর্শক কটা হতে পারে, সরল সাধারণ স্পর্শক কটা হতে পারে, তির্যক সাধারণ স্পর্শক কটা হতে পারে, কখন কোন কন্ডিশনে। যদি দুটো বৃত্ত ছেদ না করে, আমরা প্রথম সেই কন্ডিশনে আছি, যখন দুটো বৃত্ত ছেদ করবে না, সেই কন্ডিশনে একটা বৃত্তের সরল সাধারণ স্পর্শক এই একটা হতে পারে, এইটা একটা সরল সাধারণ স্পর্শক, আর এই একটা সরল সাধারণ স্পর্শক হতে পারে, ঠিক আছে? এই একটা সরল সাধারণ স্পর্শক হতে পারে, এই দুটো সরল সাধারণ স্পর্শক। মানে যখন একটা স্পর্শক দুটো বৃত্তের সরল সাধারণ স্পর্শক, যখন একটা স্পর্শক দুটো বৃত্তের একই দিকে থাকবে,
এই যে এই স্পর্শকটা এই বৃত্তটার ওপর দিকে, এই বৃত্তটার ওপর দিকে ওই সাইডে আছে, ঠিক আছে। এইটা একটা সরল সাধারণ স্পর্শক, এইটা একটা সরল সাধারণ, এই স্পর্শকটা দুটো বৃত্তের দুটোই স্পর্শকটা এই দুটো বৃত্তেরই নিচের সাইডে আছে, ঠিক আছে। তাহলে এই দুটো হলো সরল সাধারণ স্পর্শক। এবার তির্যক সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক হচ্ছে যখন একটা স্পর্শকের দুটো বৃত্ত বিপরীত দিকে থাকবে, এইটা একটা তির্যক সাধারণ স্পর্শক আর এইটা একটা তির্যক সাধারণ স্পর্শক হবে, ঠিক আছে। তাহলে আমরা এইটা যদি এইটা এ বি এই সরল সাধারণ সিডি নাম দিলাম, আর তির্যকগুলো ইএফ আর জিএইচ নাম দিচ্ছি। তাহলে এ বি এবং সিডি হচ্ছে সরল সাধারণ স্পর্শক, আর ইএফ আর জিএইচ হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। এটা এইচ, ঠিক আছে, এটা জি, এই যে জিএইচ এইটা তির্যক সাধারণ স্পর্শক। তাহলে একটা স্পর্শক যখন একটা স্পর্শকের বিপরীত দিকে, একটা বৃত্ত এই দিকে একটা বৃত্ত এই দিকে, যে একটা স্পর্শকের দুটো বৃত্ত যদি দু সাইডে থাকে তখন সেটা তির্যক সাধারণ স্পর্শক হয়। এবার একটা স্পর্শকের একই দিকে যদি দুটো বৃত্ত থাকে তখন সেই স্পর্শকটা ওই বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক, বোঝা গেল। তাহলে দুটো বৃত্ত যখন টাচ করছে না তাদের দুটো সরল সাধারণ স্পর্শক সর্বাধিক আর দুটো তির্যক সাধারণ স্পর্শক, আর টোটাল স্পর্শক 4টি। এবার যদি দুটো বৃত্ত টাচ করে যায়, টাচ করে থাকে, তখন সরল সাধারণ স্পর্শক, এইটা সরল সাধারণ স্পর্শক, এই যে দুটোকে টাচ করে বেরিয়ে গেল, আর এইটা একটা সরল সাধারণ স্পর্শক, এটা টাচ করে গেল, এটা টাচ করে গেল। তাহলে এই দুটো টাচ করে গেলেও সরল সাধারণ স্পর্শক দুটো, টাচ না করলেও সরল সাধারণ স্পর্শক দুটো, টাচ করলেও সরল সাধারণ স্পর্শক দুটো। এবার টাচ না করলে তির্যক সাধারণ স্পর্শক দুটো, কিন্তু টাচ করে গেলে তির্যক সাধারণ স্পর্শক একটি, এইটা হচ্ছে শুধুমাত্র তির্যক সাধারণ স্পর্শক। এই যে এইটা শুধুমাত্র তির্যক সাধারণ স্পর্শক, যদি টাচ করে থেকে থাকে তখন তির্যক সাধারণ স্পর্শক একটি, যদি দুটো বৃত্ত পরস্পরকে টাচ করে থেকে থাকে, ঠিক আছে, একটি। এবার কন্ডিশনে আসি যে যদি দুটো বৃত্ত এরকম ছেদ করে যায় কি হবে, এইরকম হয়ে যায়, তখন তোদের এইটা একটা সরল সাধারণ স্পর্শক আর এইখানে একটা সরল সাধারণ স্পর্শক, দুটো সরল সাধারণ স্পর্শক হচ্ছে, কিন্তু কোনো তির্যক সাধারণ স্পর্শক আমরা এক্ষেত্রে পাচ্ছি না, কোনো তির্যক সাধারণ স্পর্শক আমরা পাচ্ছি না। তির্যক সাধারণ স্পর্শক আবার বলছি, যদি কোনো স্পর্শক দুটো বৃত্তের বিপরীত সাইডে, মানে একটা বৃত্তের এই সাইডে একটা বৃত্তের এই সাইডে বিপরীত সাইডে থাকে, তখন তাকে তির্যক সাধারণ স্পর্শক বলবো, ঠিক আছে। আচ্ছা, আর মানে সাধারণ স্পর্শকের একই পাশে দুটো বৃত্ত অবস্থিত হলে তাকে সরল সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শকের বিপরীত পাশে দুটো বৃত্ত অবস্থিত হলে, স্পর্শকের বিপরীত পাশে দুটো বৃত্ত অবস্থিত হলে তাকে তির্যক সাধারণ স্পর্শক বলা হয়। তাহলে এই ক্ষেত্রে দুটো থাকছে, এই ক্ষেত্রে দুটো সরল একটা তির্যক, এই ক্ষেত্রে যখন দুটো ছেদ করছে শুধুমাত্র দুটো সরল সাধারণ স্পর্শক, কোনো তির্যক সাধারণ স্পর্শক নেই। এবার যদি আমরা অন্যভাবে দেখাই যে অন্তঃস্পর্শ করছে, অন্তঃস্পর্শ মানে এইরকম, হ্যাঁ, অন্তঃস্পর্শ মানে কনসেপ্ট ক্লিয়ার করে ভালো করে, অন্তঃস্পর্শ মানে বিষয়টা কিন্তু এইরকম, অন্তঃস্পর্শ মানে এইটা অন্তঃস্পর্শ নয়, এইটা কিন্তু ছেদ হয়ে যাচ্ছে, এই চিত্র ছেদের চিত্র, ছেদ করছে দুটো বৃত্ত একে অপরকে, আর এইটা হচ্ছে অন্তঃস্পর্শ করছে। অন্তঃস্পর্শ কন্ডিশনটা এইরকম, যদি দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে তাদের কটা স্পর্শক হতে পারে, কটা কি স্পর্শক হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু একটা স্পর্শক হবে, এই যে দুটো বৃত্তের একই সাইডে এই যে একটাই স্পর্শক হবে, যেই বিন্দুতে তারা অন্তঃস্পর্শ করে সেই বিন্দুতেই একটি মাত্র স্পর্শক হতে পারে, একই সাইডে হচ্ছে সরল সাধারণ স্পর্শক, ঠিক আছে। এইগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের রেডি রাখতে হবে, ঠিক আছে, কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। তাহলে এর থেকেই কিন্তু এই যে কনসেপ্ট, এর থেকেই কিন্তু শর্ট কোশ্চেন, 1 নম্বরের শর্ট কোশ্চেন তোমরা পেতে পারো, ওকে, যতটা বললাম আমরা। এবার দেখো, যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ সরলরেখার উপর অবস্থিত হবে। মানে যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে দেয়, স্পর্শ করে, এটা হচ্ছে বহিঃস্পর্শ আর এটা অন্তঃস্পর্শ। যদি স্পর্শ করে বলছে স্পর্শবিন্দুটা, মানে স্পর্শবিন্দুটা, এইটা স্পর্শ করছে স্পর্শবিন্দু, এটা স্পর্শবিন্দুটা তাহলে বলছে কেন্দ্র দুটির সংযোগ সরলরেখার উপর অবস্থিত হবে। এই যে কেন্দ্র দুটির সংযোগ সরলরেখা, এটা কেন্দ্র, এই যে সংযোগ সরলরেখা, এই সংযোগ সরলরেখার উপর অবস্থিত হবে স্পর্শবিন্দুটা, হ্যাঁ, সংযোগ সরলরেখার উপর অবস্থিত হবে তখন বলছে, ঠিক আছে, এটা মনে রাখবে অবশ্যই। আচ্ছা, এগুলো খেয়াল রাখতে হবে ভালো করে। আরও খেয়াল রাখবে যে কোনো বৃত্তের পরিলক্ষিত চতুর্ভুজ এবিসিডি হলে, এবিসিডি যদি পরিলক্ষিত চতুর্ভুজ হয়, বৃত্তের পরিলক্ষিত চতুর্ভুজ, কোনো বৃত্তের পরিলক্ষিত চতুর্ভুজ, এটা বৃত্ত পরিলক্ষিত চতুর্ভুজ, এটা বৃত্ত যদি পরিলক্ষিত চতুর্ভুজ এইরকম হয়, এইরকম হয়ে যায়, এ বি সিডি যদি হয়ে যায়, এ বি সিডি হয়ে যায় যদি, তাহলে খেয়াল রাখবে যে এখানে, তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখবে এবি প্লাস সিডি ইজ ইকুয়াল টু বিসি প্লাস ডিএ,
এবি প্লাস মানে এই এবি প্লাস সিডি ইজ ইকুয়াল টু বিসি প্লাস ডিএ, মানে এই দৈর্ঘ্য প্লাস এই দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এই দৈর্ঘ্যটা মানে চতুর্ভুজটার, ঠিক আছে? এটা হয়, এটা খেয়াল রাখবে ভালো করে, ঠিক আছে? এবার আরও একটা জিনিস খেয়াল রাখবে যে আমি চিত্রটা অঙ্কন করছি যে দুটো কেন্দ্র, যে দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, বহিঃস্পর্শ করলে এরকম একটা সরল সাধারণ স্পর্শক দুটো বৃত্তের দুটো বিন্দুতে হয়েছে। তাহলে এই বিন্দুতে মনে করো এইরকম, যদি আমি চিত্রটা শুধু দেখিয়ে দিচ্ছি, রেখাটা তোমরা চিত্রটা মনে রাখবে, এরকম যদি হয়ে থাকে, এইটা একটা যদি সরল সাধারণ স্পর্শক মনে করো, এইটা সরল সাধারণ স্পর্শক, এইটা একটা এইটা এই বিন্দুতে স্পর্শ করছে, এটা কেন্দ্র, এটা একটা কেন্দ্র, তাহলে এইখানে আর এইখানে স্পর্শ করছে, ঠিক আছে? এই দুটো বিন্দুতে স্পর্শ করছে। এটা যদি আমরা নাম দিয়ে দিই বিভিন্ন, এটা ধরো RS নাম দিলাম, এটা RS, আর এটা A বিন্দু মনে করো, তাহলে এইটা যদি আমরা যোগ করি, এইটা আর এইটা যোগ করে দিলাম, এইটা যে অ্যাঙ্গেলটা, এই যে RAS কোণ, RAS কোণ, এখানে খেয়াল রাখবে যে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে এবং একটা সরল সাধারণ স্পর্শক আছে এই বিন্দুতে আছে, এবং যে বিন্দুতে স্পর্শ করছে আর ইচ্ছে নামকরণগুলো করলে যে RAS, এটা কিন্তু তোমরা অনুশীলনীতে পাবে যে RAS কোণ সমান 1 সমকোণ, ঠিক আছে? এটা মনে রাখবে ভালো করে, RAS কোণ সমান 1 সমকোণ হবে, হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখবে। এবার দেখো, এবার যে কটা উপপাদ্য বললাম, যা যা স্টেটমেন্ট বললাম, স্টেটমেন্টগুলো খুব ভালো করে মনে রাখবে, সেগুলো মনে রাখলেই হবে। তাহলে এবার আমরা কোষে দেখি 15.2 শুরু করছি। আমরা আবার বলছি এটা কোষে দেখি 15.1-এ কোনো রকম শর্ট কোশ্চেন নেই, তাই যেগুলো করাচ্ছি এগুলো করলেই হবে, এগুলো ভালো করে তৈরি রাখবে কিন্তু। এবার 15.1-এর দেখো 15.2 এর একেরটা বলছে যে একদম একেরটা 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরে অবস্থিত একটি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হিসাব করি। দেখো চিত্রটা অঙ্কন করছি। 16 সেমি দৈর্ঘ্যে এটা একটা বৃত্ত, এটা কেন্দ্র, বৃত্তের কেন্দ্র এটা, ঠিক আছে? এটা বৃত্তের কেন্দ্র, 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস, আমরা মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস সমান 16 সেমি, অতএব ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমান 16/2 সেমি ইজ ইকুয়াল টু 8 সেমি হয়ে যাচ্ছে, 8 সেমি হয়ে যাচ্ছে, ঠিক আছে? ব্যাসার্ধ 8 সেমি হয়ে যাচ্ছে। কি বলেছে? কেন্দ্র থেকে 17 সেমি দূরে অবস্থিত একটি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হিসাব করি। আমরা মনে করছি ও বিন্দু থেকে 17 সেমি দূরের বিন্দু P, এটা 8 + 16 এতটা দূরত্ব মনে করছি, এটা P, এবং বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক লম্ব হয়, এটা মনে করি A, ঠিক আছে? অতএব OP ইজ ইকুয়াল টু 17 সেমি। আচ্ছা, OA ব্যাসার্ধ সমান 8 সেমি। আচ্ছা, AP স্পর্শক, AP যোগ করে দিচ্ছি, AP স্পর্শক হয়ে গেল, AP স্পর্শক, ঠিক আছে? APটা স্পর্শক, AP স্পর্শক, ঠিক আছে? আচ্ছা, তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় পেন্সিল স্কেল ইউজ করে চিত্র অঙ্কন করবে, ঠিক আছে? স্কেল পেন্সিল ইউজ করে চিত্র অঙ্কন করবে। এপি স্পর্শক হয়ে গেল এখানে। এবার তাহলে আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর লম্ব হয়, ঠিক আছে? বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক লম্ব হয়, অতএব ত্রিভুজ AOP সমকোণী ত্রিভুজ, AOP সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? ত্রিভুজ AOP সমকোণী ত্রিভুজ, যার কোনটা সমকোণ? এই কোণটা সমকোণ, তাহলে OP ও ত্রিভুজ, ঠিক আছে? অতএব ত্রিভুজ AOP থেকে পাই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তাহলে OA স্কয়ার প্লাস AP স্কয়ার ইজ ইকুয়াল টু OP স্কয়ার। অতএব OA কত? OA 8, 8 স্কয়ার প্লাস AP স্কয়ার আমরা জানি না, OP কত? OP 17 স্কয়ার, তাহলে 8 স্কয়ার 64
প্লাস এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 17 স্কোয়ার 289 হয়। তারপর আমরা এখানে করছি দেখো এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 289 মাইনাস 64 বা এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 225। অতএব এপি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 15। অতএব এপি সমান 15 আসছে। আমরা পজিটিভটা নেবো, এখানে দৈর্ঘ্য লেন্থ পজিটিভ হয়, ঠিক আছে। আচ্ছা, অতএব তাহলে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় হয়ে গেল। অতএব বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 17 সেমি। পনেরো সেমি, সরি 17 বলছি, 15 সেমি। স্পর্শকের দৈর্ঘ্য 15 সেমি আসবে। দেখো এইভাবে কিন্তু অনেক অঙ্ক হবে, ঠিক আছে, এই প্রসেসে। নেক্সট দেখো 2-এরটাও শর্ট কোশ্চেন আছে, তারপর 3-এর থেকে কিন্তু বড় কোশ্চেন আছে, সেইগুলো আর আমরা করতে যাব না এখন। যেইটা শর্ট কোশ্চেনগুলো শুধু সলভ করে নেব, ঠিক আছে। তারপর আমরা 11 দাগে যাব 2-এরটা করে নিয়ে। 2-এরটা শর্ট কোশ্চেন আছে, দেখো 2-এর টাইপের অঙ্ক আসতে পারে। একটি বৃত্তের উপর অবস্থিত পি ও কিউ দুটি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে পি এ কিউ 60 ডিগ্রি, পি এ কিউ 60 ডিগ্রি। হ্যাঁ, এবার এ পি কিউ এর মান নির্ণয় করি। এ পি কিউ এর মান নির্ণয় করতে বলেছে। দেখো চিত্রটা এইরকম হবে 2-এরটা। এইটা একটা বৃত্ত, এইরকম যদি হয় পি আর কিউ বিন্দু, এটা ঠিক আছে। বলেছে যে পি ও কিউ বিন্দুতে দুটি স্পর্শক এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা যদি আমরা, এটা যদি এ বিন্দু হয়ে যায়, স্পর্শকটা এইরকম গিয়ে এইরকম আসছে, এই স্পর্শকটা এইরকম এসে এইরকম ছেদ করছে। আচ্ছা, এটা এ বিন্দু, ঠিক আছে, এ বিন্দু। তাহলে বৃত্তের পি ও কিউ বিন্দুতে স্পর্শক, এটা আমরা কেন্দ্র, এটা ও নাম দিয়ে দিচ্ছি। ও কেন্দ্রীয় বৃত্তের পি ও কিউ বিন্দুতে স্পর্শক, এটা আচ্ছা ওইটা আমরা এইভাবে লিখছি না, এটা কেন্দ্র নাম দেওয়ার দরকার নেই এখনো পর্যন্ত। বৃত্তের পি ও কিউ বিন্দুতে স্পর্শক এ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। পি ও কিউ বিন্দুতে স্পর্শক এ বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো কি বলছে। তাহলে এখানে যেটা হয়ে যাচ্ছে, এপি এবং এ কিউ দুটি স্পর্শক, অতএব তাহলে এখানে অবশ্যই এপি সমান এ কিউ হবে। অবশ্যই এখানে এপি সমান এ কিউ হবে। এটা তোমাদের একটু উপপাদ্য আছে এই টাইপের, এপি সমান এ কিউ হবে। এবার বলছে যে এখানে দেখো যেটা এপি, অতএব ত্রিভুজ যেহেতু সমান হচ্ছে, ত্রিভুজ এ পি কিউ সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, যার এইটা এপি সমান এ কিউ, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণ, এর বিপরীত কোণ এইটা, এর বিপরীত কোণ এইটা, এই দুটো কোণ সমান হবে, ঠিক আছে। আবার আর কি বলা আছে এখানে, যে পি এ কিউ সমান 60 ডিগ্রি হলে এপি কিউ, তাহলে এই কোণটা 60 ডিগ্রি বলা আছে। ত্রিভুজ, আবার অ্যাকচুয়ালি চিত্রটা এইরকম অঙ্কন করলে আরও ভালো হতো, যে কোনো সরলরেখার উপর তো বলেনি এই বিন্দুতে আছে, এই বিন্দুতে আছে, এই বিন্দুতে স্পর্শক হলো, এখানে গেল, এই বিন্দুতে স্পর্শক হলো, এইটা আমরা আলাদা করে যোগ করে দিলাম, ঠিক আছে, এটা যোগ করে দিলাম। এইরকমও করা যেত চিত্রটা, ঠিক আছে, যেমন সুবিধা হবে করবে, ঠিক আছে। এবার দেখো এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার কোন আমরা এই চিত্র সাপেক্ষেই করছি, পি এ কিউ সমান 60 ডিগ্রি। আবার ত্রিভুজ এ পি কিউ এর, ঠিক আছে, এ পি কিউ এর কোণ
এ পি কিউ, ত্রিভুজ এপি কিউ এর এপি কিউ সমান এ কিউ পি, ঠিক আছে। যেহেতু এর বিপরীত বাহু পি কোণের, যেহেতু এ কিউ সমান এপি, ঠিক আছে। অতএব ত্রিভুজ এপি কিউ এর কোণ এপি কিউ প্লাস কোণ এ কিউ পি প্লাস কোণ পি এ কিউ, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। বা এপি কিউ কিসের মান চেয়েছে? মান চেয়েছে এখানে এপি কিউ এর মান চেয়েছে, ঠিক আছে। এপি কিউ এর মান চেয়েছে, এপি কিউ এর মান চেয়েছে, যেহেতু সবটা আমরা এপি কিউ এ নিয়ে যাব। এপি কিউটা আমরা এপি কিউ এ লিখছি, প্লাস এ কিউ পিটা এপি কিউ এর সঙ্গে সমান, তাহলে এর জায়গায় আমরা এপি কিউ লিখছি। এই কোণটা আমরা 60 ডিগ্রি জানি, 180 ডিগ্রি। বা 2 কোণ এপি কিউ সমান 180 মাইনাস 60, বা 2 কোণ এ পি কিউ সমান 120, বা কোণ এ পি কিউ সমান 120 ডিগ্রি বাই 2, বা কোণ এ পি কিউ সমান 60 ডিগ্রি। অতএব কোণ এ পি কিউ এর মান 60 ডিগ্রি। এটা এলো, দেখো 60 ডিগ্রি অ্যান্সার এলো, ঠিক আছে। দেখে নাও এটা ভালো করে। এখানে দেখো এই আর কিন্তু এই শর্ট কোশ্চেন টাইপের অঙ্ক নেই এখানে, ঠিক আছে। 6-এরটা আছে কিছুটা, কিন্তু সম্পূর্ণরূপে নয়, এটা ওটা বেশ বড় হবে। এবার তাহলে আমরা 11 দাগ থেকে শুরু করছি। 11 দাগের অঙ্ক যাচ্ছি। দেখো 11 দাগের অঙ্ক কী বলছে। এগারো দাগের একেরটা, এর একেরটা 11A1 কি বলেছে? ও কেন্দ্রবৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শক বি বিন্দুতে স্পর্শ করে। বহিস্থ এ বিন্দু থেকে, দেখো এটা আমরা অত লিখে করার দরকার নেই, কারণ 1 নম্বরের অঙ্ক। বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করছে বলছে, এটা বি। তাহলে এটা ও কেন্দ্রবৃত্ত, ঠিক আছে। এইরকম ও কেন্দ্রবৃত্তের এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করছে। ও বি সমান 5 সেমি এবং ও এ সমান 13। ও বি সমান 5 আর ও এ সমান 13। এটা কিন্তু যে ও এ বি, আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের স্পর্শক লম্ব হয়, তাহলে এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা সমকোণ, লম্ব সমকোণ, তাহলে এটা অতিভুজ। তাহলে এখানে হয়ে যাবে ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার হয়ে যাবে। ও বি সমান 5 স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান ও এ 13 স্কোয়ার, বা এটা 25 প্লাস এ বি স্কোয়ার সমান 169। তাহলে এ বি স্কোয়ার হয়ে যাচ্ছে 169 মাইনাস 25, তাহলে এ বি স্কোয়ার হয়ে যাচ্ছে 144। তাহলে এ বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12, অতএব এ বি ইজ ইকুয়াল টু 12 হয়ে যাচ্ছে, 12। এ বি 12 আসছে, দেখো। তাহলে আমরা এখানে অনায়াসে বলতেই পারি যে কী চেয়েছে এটা, যে এ বি স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে এ বির মান 12 এলো। কোন অপশানে আছে? অপশান এতে আছে 12 সেমি, তাহলে অপশান এ হবে। একের এ, অপশান এ 12 সেমি, এটা হলো, ঠিক আছে। অপশান এ 12 সেমি, অপশানে 12 সেমি এলো। নেক্সট দেখো, একেরটা হয়ে গেল, 2-এরটায় যাচ্ছে। দুইয়েরটা কি বলেছে? দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এ বি বৃত্ত দুটির সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। আমরা এইটাই বলেছিলাম, কিন্তু এইটাই ডিসকাস করেছিলাম থিওরি আলোচনার সময়। এটা সাধারণ স্পর্শক, এটা এ বি স্পর্শক, এটা এর কেন্দ্র, এটা এর কেন্দ্র, এটা সি বিন্দুতে স্পর্শ করেছে। এইরকম যদি ছবি থাকে, এইরকম, এটা সি বিন্দু, ঠিক আছে। একটি স্পর্শক যদি বৃত্তকে এ ও এ বি স্পর্শক বৃত্তকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে, হ্যাঁ, এ ও বি বিন্দুতে স্পর্শকটা, হ্যাঁ, এ ও বি বিন্দুতে স্পর্শক, আর বৃত্ত দুটি পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে।
এসিবি কোণের পরিমাপ, এটা আমরা থিওরিতে আলোচনা করেছিলাম যে এইরকম যদি হয় এটা অবশ্যই মনে রাখবে কোন এসিবি এর মান 90 ডিগ্রি হয়, কোন এসিবি এর মান 90 ডিগ্রি হয়, ঠিক আছে, সর্বদা মনে রাখবে এটা। তাহলে কোন অপশানে আছে এটা 90 ডিগ্রি, অপশান ডিতে আছে, অপশান ডি উত্তর হবে, ঠিক আছে, অপশান ডি। এটা কষার কিছু নেই, এটা প্রয়োগটা আছে, অনেক বড় প্রয়োগ আছে, প্রয়োগের সময় আমরা করব, ঠিক আছে। 3 নম্বরের প্রমাণটা কিন্তু 3 নম্বর আসে, এক্ষেত্রে প্রমাণ করার দরকার নেই, মনে রাখলেই হবে। 3-এরটা দেখো, 3-এরটা কি বলছে যে ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরে একটি বিন্দু পি একটি বিন্দু। তাহলে ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ, ও কেন্দ্রবৃত্ত এটা ব্যাসার্ধ 5, তাহলে যদি 5 হয় 5, 10, 15, 13 এতটুকু দূরত্ব নিচ্ছি। ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি বিন্দু, এটাও এইরকম স্পর্শক হবে, ঠিক আছে। ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং 13 সেমি দূরে পি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পিকিউ এবং আরএস, পিকিউ আরএস চতুর্ভুজের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এইটা একটা স্পর্শক হলে এই দিকেও একটা স্পর্শক হবে, ঠিক আছে, এটা পি কিউ, দুটি স্পর্শকের দৈর্ঘ্য পিকিউ এবং কি বলছে পিকিউ এবং পিআর, পিকিউ আর এর পিকিউ এবং পিআর, তাহলে পিকিউ আর, তাহলে এখানে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়, যে পিও কিউ আর পিও আর, এটা একটা তোমাদের উপপাদ্য আছে, উপপাদ্য অনুযায়ী খেয়াল রাখবে যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজটা সর্বসম হয়। তাহলে যেহেতু সর্বসম হয় তাহলে এদের ক্ষেত্রফল সমান হবে। তাহলে আমরা একটার ক্ষেত্রে যেহেতু চতুর্ভুজের ক্ষেত্রফল চেয়েছে, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল চেয়েছে, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল মানে কি দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি পিও কিউ প্লাস পিও আর, ঠিক আছে, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করেই চতুর্ভুজের ক্ষেত্রফল চলে আসছে। আচ্ছা, এবার দেখো তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাকে 2 দিয়ে গুণ করলেই সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছে। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা এখানে যে 13 সেমি দূরে বলেছে, ব্যাসার্ধ 5 বলেছে, তাহলে এইটা 13, মানে দুটো ত্রিভুজের ক্ষেত্রেই এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে ও ত্রিভুজটা হয়ে যাচ্ছে, আর এইটা 5, এইটা 5। তাহলে স্পর্শক আমরা এই ত্রিভুজটা থেকেই ধরি যে পিও কিউ থেকে, তাহলে ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার সমান ও পি স্কোয়ার হয়ে যাচ্ছে। ও কিউ কত 5, 5 স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার সমান এটা 13 স্কোয়ার হয়ে যাচ্ছে, বা এটা পি কিউ স্কোয়ার 13 স্কোয়ার 169 আর এটা 25, একটা স্টেপ জাম দিয়ে একবারে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, স্কোয়ারটা পার্টটা যখন ভেঙে নিচ্ছি, ঠিক আছে, বা পি কিউ স্কোয়ার হয়ে যাচ্ছে এটা 144, অতএব পি কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12, অতএব পি কিউ সমান 12। তাহলে এইটা যে 12 হয়ে গেল, তার মানে এটাও 12 হবে। তাহলে এই ত্রিভুজের 3টে বাহু তৈরি হয়ে জানি, এটা 90 ডিগ্রি, তার মানে এটা লম্বভূমি আমরা ইউজ করতে পারি, লম্বভূমি। তাহলে এই ত্রিভুজ পি কিউ পিও কিউ এর ক্ষেত্রফল, এত এর ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এই যে ভূমি ইন্টু উচ্চতা, এত বর্গ সেমি, 6, 5, 6, 30 বর্গ সেমি। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গ সেমি, অন্য ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গ সেমি হবে। তাহলে টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফল 30 প্লাস 30, 60 বর্গ সেমি হচ্ছে। পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল 60 বর্গ সেমি। কোন অপশানে আছে, অপশান এতে আছে 60 বর্গ সেমি। তাহলে অপশান এ 60 বর্গ সেমি, এইটা আসছে। 4-এরটা দেখো, 4-এরটা কি বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। খেয়াল রাখবে যদি দুটো বৃত্ত, এখানে দেখো চিত্রটা অঙ্কন করছি, দুটো বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের কন্ডিশন কি, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, আর এই ক্ষেত্রে একটা বৃত্ত, এটা এর ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ। যখন দুটো বৃত্ত বহিঃস্পর্শ করছে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে, বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে তাদের ব্যাসার্ধের যোগফল। আর দুটো বৃত্ত অন্তঃস্পর্শ করলে, এটা হচ্ছে অন্তঃস্পর্শ চিত্র, এটা বহিঃস্পর্শ চিত্র, ওপরটা বহিঃস্পর্শ চিত্র, এটা অন্তঃস্পর্শ করলে সম্পূর্ণটার এইটা হচ্ছে ব্যাসার্ধ, এইটা, আবার এইটা যদি কেন্দ্র হয় এইটা হচ্ছে এতটা, তাহলে এইটা থেকে পুরোটা থেকে এইটা বাদ দিলেই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে। তাহলে অন্তঃস্পর্শের ক্ষেত্রে ব্যাসার্ধ কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হলে তাদের ব্যাসার্ধের মধ্যে বিয়োগ করতে হবে, বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ বিয়োগ। আর বহিঃস্পর্শের ক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হলে যোগ করতে হবে, ব্যাসার্ধে যোগ করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে এর সাহায্যেই 4 আর 5 দুটো শর্ট কোশ্চেন কিন্তু হয়ে যাবে। তাহলে প্রথমটা বলেছে 4-এরটা, যেটা দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। তাহলে এইটা যদি 5 হয় আর যদি 3 হয়, কেন্দ্রদ্বয়ের মধ্যে 5 আর 3 8 সেমি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, এটাই উত্তর হবে।
কোন অপশানে আছে 8 সেমি? অপশান ডি এ আছে, তাহলে অপশান ডি হবে 8 সেমি, অপশান ডি 8 সেমি। 5-এরটা দেখো, 5-এরটা বলেছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 3.5 ও 2 সেমি, বৃত্তটি অন্তঃস্পর্শ করেছে, কিন্তু তাদের মধ্যে এইটা মনে করো এইটাই চিত্র, যে এটা ও, এটা এ, এটা বি, তাহলে ও বি সমান 3.5 সেমি, ও বি সমান 3.5 আর এ বি সমান 2 সেমি, এইটা হচ্ছে। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ও বিটা, ও বি সমান ও এ মাইনাস এ বি, তাহলে ও এ হচ্ছে সম্পূর্ণটা 3.5 মাইনাস 2 এত সেমি হয়ে যাচ্ছে, ঠিক আছে, সমান 1.5 সেমি। তাহলে দুটো বৃত্ত অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হয় বিয়োগ করে, অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হয় বিয়োগ করে। তাহলে এটা 3.5 থেকে 2 বিয়োগ করলে 1.5 চলে আসছে। কোন অপশানে আছে এটা? এটা অপশান সিতে আছে। .5 সেমি, অপশান সি, ঠিক আছে, এটাই অ্যান্সার। দেখে নাও, তাহলে 11 এরগুলো হয়ে গেল, হ্যাঁ 11 এ হয়ে গেল। তো যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে আমাদের কমেন্ট অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। আমাদের কিন্তু অনেক অঙ্কই হয়ে গেছে, ক্লাস 10-এর সিলেবাস প্রায় কমপ্লিট, সমস্ত অঙ্ক প্লেলিস্ট আছে, সেখান থেকে তোমরা দেখতে পাবে, তোমাদের সমস্যার সমাধান করতে পারবে। আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামারো ম্যাথ ক্লাস, সেই গ্রুপে তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করে খামারো ম্যাথ ক্লাস সার্চ করে সেই গ্রুপে জয়েন হতে পারবে, জয়েন হয়ে সেখানে প্রবলেম পাঠাতে পারবে, আমরা সলভ করে দিয়ে দেবো, ঠিক আছে। তো যে কোনো অঙ্ক যেগুলো ডাউট থাকবে সেগুলো অবশ্যই জানাবে। আমাদের 11A পর্যন্ত হলো, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। তো ফিরে আসবো পরবর্তী ক্লাসে 11B, C এবং 12 দাগের যে কোশ্চেনগুলো আছে 2 নম্বরের টাইপের পরে সেগুলো সলভ করবো। ওকে, তো তাহলে আজকের ক্লাস এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।